This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নীলাদ্রি বাবু প্রশ্ন উঠছে এই জায়গায় এই অন্তর্দ্বন্দ্বের কাঁটা এত প্রশ্ন 2026 এর আগে যদিও আপনি বলবেন সময় অনেকটা দেরি রয়েছে কেন প্রশ্নগুলো উঠে আসছে দেখুন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা দলের মধ্যে মতবিরোধ থাকবে আপনি আমেরিকায় দেখুন রিপাবলিকান পার্টির মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত মতবিরোধ আছে ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ আছে ভারতবর্ষেই মতবিরোধ থাকলেই আমরা এটা গণতন্ত্র বিরোধী বলতে শুরু করি কেউ কেউ বলেন অবশ্য তৃণমূলের মুখপাত্র একমত হবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছু মতবিরোধ আছে এটাই স্বাভাবিক একটা গণতান্ত্রিক দলে এটাই থাকবে সুতরাং পার্টি বিজেপি রেজিমেন্টেড পার্টি বিজেপি এটা কে আপনাদের এটা হচ্ছে একটা ন্যারেটিভ রেজিমেন্টেড সংগঠন হচ্ছে আরএসএস কিন্তু আরএসএস আর বিজেপি এক নয় বিজেপি একটি গণতান্ত্রিক দল যেটা 1980 সালে যার যাত্রা শুরু হয়েছিল সুতরাং সে তার আদর্শ ছিল গান্ধিয়ান সোশ্যালিজম বিজেপির একেবারে কনস্টিটিউশন পড়ে নিন তো সেখানে দাঁড়িয়ে আমি যখন নিরপেক্ষভাবে বলছি মতবিরোধকে দ্বন্দ্ব হিসেবে দেখাটা একটা অগণতান্ত্রিক মানসিকতা ভারতবর্ষে খুব দুর্ভাগ্যজনকভাবে যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে একটা কংগ্রেস মানে ওয়ান পার্টি রুল চলেছে মানুষের ভোটেই চলেছে সেই জন্য আমরা মতবিরোধটাকে মানতে পারি না যেহেতু একটা পরিবারের রুল চলেছে একজন পরিবার বলে দেন কংগ্রেসে যেটা হয় আর কি তার বাইরে কেউ কথা বলেন না সুতরাং সেটাকেই আমরা স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরে নিয়েছি মতবিরোধ আছে মতবিরোধ থাকাটা স্বাভাবিক এটাই গণতন্ত্রের জন্য উচিত যদি একজন মানুষের বক্তব্যের বাইরে কেউ কথা বলতে না পারেন তিনি শুভেন্দু অধিকারী হন বা সুকান্ত মজুমদার হোক সেটা গণতন্ত্রের জন্য ঠিক নয় কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোয় 47 সাল থেকে পরিবারতান্ত্রিক শাসন এত বেশি দিন ধরে চলছে ইভেন বিভিন্ন স্টেটেও চলেছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মতবিরোধটাকে আমরা দ্বন্দ্ব হিসেবে দেখি তৃণমূলে তো আমি স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক ক্ষেত্রে মতানৈক্য হয় না কিন্তু স্বাভাবিক তৃণমূলের বক্তব্যে উঠে আসবে মানে এই দ্বন্দ্বের কথা মানে এটা প্রকাশ্যেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া প্রকাশ্যে বলবে না ডোনাল্ড ট্রাম্প যখন কাউকে নিয়োগ করছেন একটি বিশেষ পদে তখন রিপাবলিকান পার্টির মধ্যে যারা তার সাথে একমত নন তারা স্পষ্ট সামনে বলছেন এটাই তো গণতন্ত্র আমরা গণতন্ত্রকে আস্থা রাখছি গণতন্ত্রে মতবিরোধের প্রসঙ্গ এবং তারই সঙ্গে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর নাম অন্তত ওনার বক্তব্যে উঠে এলো ঠিক এই জায়গাতেই প্রশ্ন দেবাংশু উনি বলছেন যে মতবিরোধ থাকতেই পারে দলে গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক দলের ব্যবস্থায় দেখুন এই মুহূর্তে বিজেপির যিনি সভাপতি তিনি হচ্ছেন 2019 থেকে বিজেপি এই মুহূর্তে বিজেপির যিনি বিরোধী দলনেতা তিনি তৃণমূল থেকে আসা আর এই মুহূর্তে বিজেপি বিধানসভার যিনি চিফ হুইপ তিনি সিপিএম থেকে আসা এরকম একটা পাঁচমিশেলি দল এরকম একটা দল যারা ঘ্যাট রান্না করছে রোজ সেই রকম একটা দলে গোয়ালে গুতোগুতি লাগবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমি আপনাকে বলছি খুব স্পষ্ট করে বলছি নীলাদ্রিদা বিশ্লেষণ করার সময় তৃণমূল কংগ্রেসের সাথে এক্সাম্পল টেনে বিজেপির দ্বন্দ্বটাকে কোথাও গিয়ে ম্যানেজ দেওয়ার একটু চেষ্টা করেছেন বা কোথাও গিয়ে একটু জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিন্তু তৃণমূলের সাথে বিজেপির যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে তার একটা বেসিক তফাৎ আছে বেসিক তফাৎটা কি জানেন মানে আমরা যদি রাজনৈতিক দলগুলোকে একটা ট্রেন হিসাবে কল্পনা করি তাহলে সেই ট্রেনের এক একটা কম্পার্টমেন্ট হচ্ছে ধরুন এক একটা নেতা এখন সেই নেতাদের মধ্যে ধরুন ঠোকাঠুকি লাগলো অনেক সময় লাগে অনেক দলেই লাগে বহু দলেই লাগে এটা কোনো অস্বাভাবিক বিষয় না যেমন B1 কোচের সাথে B2 A1 কোচের সাথে A2 S9 এর সাথে S10 একটু ঠোকাঠুকি লাগতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই কোচের সাথে কোচের যদি ঠোকাঠুকি লাগেও অসুবিধা নেই কারণ এই গোটা ট্রেনটার ইঞ্জিনটা একটাই তার নাম মমতা ব্যানার্জি আর সেই ইঞ্জিন নিয়ে কোথাও দ্বন্দ্ব নেই কিন্তু বিজেপিতে আপনি জিজ্ঞাসা করুন তো ইঞ্জিন কি এখানে আমাদের নীলাদ্রিদা বঙ্গ বিজেপির ইঞ্জিনকে এটা বুকে হাত থেকে বলতে পারবে যেই সুকান্ত মজুমদারের নাম নেবে নীলাদ্রিদার কাছে আজকে রাত্রিবেলায় শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ কল করবে একটা তুমি কেন নিলে সুকান্ত মজুমদারের নাম যেই শুভেন্দু অধিকারীর নাম নেবে তাহলে সুকান্ত মজুমদার কল করবে নীলাদ্রিদাকে তুমি কেন ওর নাম নিলে আর এরা যখন বসে আছে তখন রাহুল সিনহা বলছে আমি ভাই বিজেপিটাকে চেনালাম রাজ্যে তা আমার নামটা কেন কেউ নেবে না বাকি এখন এইদের ফাঁকে যদি ফাঁক বলে কেউ বেরিয়ে যেতে পারে তাই একদিকে অগ্নিমিত্রা দেবী আরেকদিকে লকেট দেবী অপেক্ষা করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা কোনোভাবে যদি কেন্দ্রীয় নেতৃত্বে চোখে পড়ে আমরাও একটা মহিলা অপোনেন্ট হিসেবে থাকবো ফলে বিজেপির মধ্যে এই ব্যাপারটা আছে আর এই ব্যাপারটাকে আরো অ্যাম্প্লিফাই করছে কি অ্যাম্প্লিফাই করছে হচ্ছে কামিনী এবং কাঞ্চন কারণ বিজেপির পদে আসা মানেই হচ্ছে সাথে সাথে অর্থ এই কথাটা কে বলেছে তৃণমূল বলেছে না এই কথাটা বলেছে বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি এবং যিনি বাংলার মাটিতে বিজেপিকে সেভাবে ধরুন প্রথম বাংলার মাটিতে বিজেপি সংগঠন তৈরি করেছিলেন সেই তথাগত রায় এই তথাগত রায়ের বক্তব্য ছিল বিজেপি এই মুহূর্তে কামিনী এবং কাঞ্চন দ্বারা পরিচালিত হওয়া একটা রাজনৈতিক দল বাংলার মাটিতে বিশেষ করে তার মানে কি তার মানে এই যে পদের জন্য যে লড়াই এই যে কেউ বলছেন ফুল টাইম সভাপতি চাই কেউ বলছেন হাফ টাইম হলে চলবে না কেউ বলছেন ফুল প্যান্ট কেউ বলছেন হাফ প্যান্ট এই যে গোটা লড়াইটা এই লড়াইটার মূলে যদি তথাগত বাবুর কথাকেই আমি মেনে নিই তাহলে কিন্তু কামিনী এবং
এবং কাঞ্চন আছে। তো কামিনী আর কাঞ্চন কি, এটা বিশ্লেষণ করার আমার দরকার পড়ে না। তো এই জায়গা থেকে আমি আপনাকে বলছি, বর্তমানে বঙ্গ বিজেপি আসলে মানসিকভাবে তারা দুর্বল হয়ে রয়েছে। কারণ দেখুন 2019 এটা তো স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই যে দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি একটা রেকর্ড টাচ করেছিল, 40% ভোট, এবং প্রায় 10% ভোট থেকে এক লাফে 40% ভোটে যাওয়া, 30% জাম্প উইদিন 3 ইয়ার্স, এটা একটা রেকর্ড। সেটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে হয়েছিল। কিন্তু তারপরে আপনি যদি দেখেন যে 2021 থেকে বিজেপির ক্রমাগত একটা ডাউনফল শুরু হয়েছে। 21-এর পরে হচ্ছে পৌরসভা নির্বাচন, যেখানে সিপিএম মাঝে সেকেন্ড হয়ে গেল, তারপরে লোকসভা নির্বাচন, তারপরে বাই ইলেকশন, মাঝে পঞ্চায়েত, যেখানে বিজেপি ক্রমাগত যদি দেখেন ডাউনওয়ার্ডস ফোর্স একটা। এটা হওয়ার কারণ কি? 2019-এ কি এমন ছিল যেটা 2021-এ পাল্টে গেল বিজেপির? একটাই জিনিস পাল্টেছে, বিজেপিতে একটা শনির দশা যুক্ত হয়েছে। সেই শনির দশাটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যে 2019-এ বিজেপিতে ছিল না, 2020 ডিসেম্বরে বিজেপিতে যোগ দেয়, এবং তারপরে 2021 থেকে সেই শুভেন্দুকেই মুখ করে বিজেপি এগোচ্ছে। যত শুভেন্দু অধিকারীকে বিজেপি ফেস করেছে, তত বাংলার মাটিতে বিজেপির ভরাডুবি হয়েছে। আর আমি মনে প্রাণে ভগবানের কাছে রোজ প্রার্থনা করি শুভেন্দু অধিকারীকে এটা সভাপতি করে দিক, একদম 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা আসবো আলোচনা। লীলাদ্রিদা শুরুতেই কিন্তু তৃণমূলের কথা বলেছেন, দলের কথা, এবং তারই সঙ্গে বিজেপির ক্ষেত্রে গণতন্ত্র আর কংগ্রেসের ক্ষেত্রে পরিবারতন্ত্রের কথা বলেছেন। অশোকদা, প্রথম কথাটা হচ্ছে যে আমি একদম আপনার প্রশ্নের উত্তর দেবো, এবং নীলাদ্রিদা যেটা বলেছেন সেটা নিয়ে আমি প্রথম কথা বলতে চাবো। এই মিথ্যা প্রচার এরা দীর্ঘদিন যাবৎ করেছে, এর আগেও অনেকেই করেছে। আপনি যদি তথ্য এবং পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন নেহেরু গান্ধী পরিবার থেকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছেন কজন? আজই সংসদে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। শুনুন না, ওইটাই বলছি, মনে করাচ্ছি। হ্যাঁ, 100 বার লড়ে এসছেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, 3 জন প্রধানমন্ত্রী গান্ধী নেহেরু পরিবার থেকে। এই হচ্ছে তথ্য। কংগ্রেসের যদি প্রধানমন্ত্রীর কথা বলেন তাহলে এর বাইরে প্রধানমন্ত্রীকে লাল বাহাদুর শাস্ত্রী, এর বাইরে প্রধানমন্ত্রী কে হয়েছে ভাবুন আপনি, ডক্টর মনমোহন সিং। আপনাকে ভাবতে হবে এর বাইরের প্রধানমন্ত্রী কে হয়েছেন, নরসিংহ রাও। আর আপনি যদি বলেন যে 70 বছরের শাসনের কথা উনি দীর্ঘ সময় ধরে বলছিলেন, সেই সময়ও যদি প্রধানমন্ত্রী অকংগ্রেসী সরকারের প্রধানমন্ত্রী, সেগুলোকে আমাকে তো ধরতে হবে। আর কে গুজরাল হোক, কখনো দেবেগৌড়া হন, কখনো মোরারজি দেশাই হন, কখনো ভিপি সিং হন। সুতরাং এই ন্যারেটিভটা একেবারে ভুল। এবার 2 নম্বর কথাটা হচ্ছে, আপনারা এখানে চেষ্টা করছেন বটে ঢাকঢোল পিটিয়ে বিজেপিকে খুব প্রাসঙ্গিক করা। দেখুন, বিজেপি নিয়ে আমার কেন আমি সময় ব্যয় করব? আমার কাছে সুকান্ত মজুমদারের বিজেপি ভালো আর শুভেন্দুর বিজেপি খারাপ। আমার কাছে রোগা বিজেপি ভালো, মোটা বিজেপি খারাপ, ফর্সা বিজেপি ভালো, বাদামি বিজেপি খারাপ। আমার কাছে বাজপেয়ীর বিজেপি ভালো ছিল, মোদির বিজেপি খারাপ, এরকম নয়। বিজেপির বিরুদ্ধে আমাদের ইডিওলজিক্যাল ব্যাটল, বিজেপির বিরুদ্ধে আদর্শগত বিচারধারাগত লড়াই আমাদের। সুতরাং এই ব্যাপার নিয়ে আমরা একেবারে চিন্তিত নই। এই কারণে চিন্তিত নয়, আমি দেবাংশুর কথা শুনছিলাম, খুব সৎ ছেলে, একদম তথ্যগত দিক থেকে সৎ থাকে, ও বলে দিল তাই আমার বলার কিছু থাকে না। আপনি ভাবুন তো, এরা যে বিজেপি কারা কারা এ রাজ্যে বিজেপি? যারা একটা দিন বিজেপি করতেন সব সাইড লাইনে পিছনের বেঞ্চে চলে গেছেন। এ রাজ্যে গত বিধানসভা নির্বাচনে 294টা আসনে বিজেপি প্রার্থী দিয়েছে, তার মধ্যে 170 জন যারা বিজেপির প্রার্থী তারা তৃণমূল থেকে আসা, স্ক্র্যাপড, কোট আনকোট স্ক্র্যাপড, সকলের জানে এটা। সুতরাং এ রাজ্যে আসল তৃণমূল নকল বিজেপি, নকল তৃণমূল আসল বিজেপি। এটা নিয়ে আমি সময় ব্যয় করতে চাই না। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই রাজ্যে বিজেপিকে মানুষ ভরসা করেছিল। শুধু 2টো কথা বলবো, 2019-এ করেছিল, 2021-এও করেছিল, বিরোধী শক্তি হিসেবে ভোট দিয়েছিলেন। আমাদের মানুষ ভরসা করেননি, আমরা মানুষের ভোট পাইনি, আমরা হেরে গেছি, সবটা ঠিক। কিন্তু মানুষের সাথে যে তঞ্চকতা করেছে রাজ্যের বঙ্গ বিজেপি, বারে বারে সুযোগ দেওয়া সত্ত্বেও, আপনি করোনাকালে 18টা এমপি কাউকে খুঁজে পেয়েছেন? কোথাও খুঁজে পাননি। আপনি 2021-এ মানুষ তো তাদের প্রধান বিরোধী দল হিসাবে এ রাজ্যে বসিয়ে দিয়েছিল। কোনো মানুষের, এ রাজ্যের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এই নিয়ে যে লড়াই, এই লড়াই বিজেপিকে পেয়েছেন? কোথাও পাননি। শুধু চোর পুলিশ খেলা হচ্ছে, চোর পুলিশ খেলা হচ্ছে। প্রত্যেক ডিসেম্বর, জানি না এই ডিসেম্বরে কোনো সার্কাসের কথা মেজো খোকা বলবেন কিনা আমার জানা নেই, প্রত্যেক ডিসেম্বরে উনি একটা করে বলেন এই হবে সেই হবে। ওই কলকাতায় আগে সার্কাস আসতো, অজন্তা সার্কাস, অমুক সার্কাস, তমুক সার্কাস। কেন বলছেন কেন্দ্রীয় এজেন্সির পরিপ্রেক্ষিতে? না, আমি কেন বলছি কেন্দ্রীয় এজেন্সির বড় বড় কথা নয়, আমার বক্তব্য মানুষের সাথে প্রতারণা, প্রতি মুহূর্তে প্রতারণা করেছে এই রাজনৈতিক দলটা। অথচ বাংলার মানুষ তাদের বিরোধী জায়গায় বসিয়েছিলেন, সেই জায়গায় বসার যোগ্যতা এদের নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।